ডালাসে আকাশে নীল উৎসব, নকআউট নিশ্চিতের মিশনে লড়ছে মেসি বাহিনী। আর্জেন্টিনাকে চমকে দিতে মরিয়া অস্ট্রিয়াও, আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন, রাজধানীতে চেকপোস্ট ও টহল। নাশকতা ঠেকাতেই পদক্ষেপ। হামের প্রকোপের মধ্যেই এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসেই 5 জনের মৃত্যু, ভর্তি প্রায় 2000। হামি আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, বাড়ছে উদ্বেগ। বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে পানি বেড়েছে। তিস্তা ধরলা দুধকুমারের। উত্তরাঞ্চলের স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস। ঘর বাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা। এবং জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। কার্যকর থাকবে 2 মাস। আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাবের আশা। বিশ্বকাপের নকআউট নিশ্চিতের মিশনে অস্ট্রিয়ার বিপক্ষে লড়ছে মেসির আর্জেন্টিনা। আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন সহকর্মী এসএম ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আছেন আব্দুল্লাহ শাফি, টিএসসিতে আছেন মানিক মোহাম্মদ ওমর, চট্টগ্রামে শফিকুল আলম, বরিশালে অপূর্ব অপু এবং আশুলিয়া ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমে শুরুতেই যাব এসএম ইকবালের কাছে। ইকবাল, এবারের বিশ্বকাপের সবচেয়ে টাফ যে ম্যাচটা গ্রুপ পর্বে সেটি খেলতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে আর্জেন্টিনা। আমি দাঁড়িয়ে আছে একেবারে এটিএনটি স্টেডিয়ামের বাইরে। এখান থেকেই যে ভক্তদের বা দর্শকদের যারা ভেতরে ম্যাচ উপভোগ করছেন তাদের যে গগন বিদারী চিৎকার বা সমর্থকদের যে উন্মাদনা, তার সবকিছুই কিন্তু এখানে টের পাচ্ছেন। আরো একটি জিনিস জানিয়ে রেখে, আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর পরিমাণে আর্জেন্টাইন সমর্থক অপেক্ষা করছে স্টেডিয়ামে প্রবেশ করার, যদিও অধিকাংশের কাছেই কিন্তু টিকিট নাই। প্রথম ম্যাচটা আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এই ম্যাচের ব্যাপক একটা হাইপ তৈরি হয়েছে। শুধুমাত্র গতকালই 2 থেকে 2.5 লাখ সমর্থক ক্যানসাস থেকে এই ডালাসে আজকে এসেছেন ম্যাচ উপভোগ করার জন্য। তারা টিকিটের জন্য হন্য হয়ে ঘুরছেন, কিন্তু এই এটিএনটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 80 থেকে 86 হাজারের মধ্যে। আসলে তাদের অনেকের পক্ষেই টিকিট কাটা সম্ভব হয়নি। বাধ্য হয়ে সবাই বাইরে, কেউ মোবাইল স্ক্রিনে বা আশেপাশে যে জায়ান্ট স্ক্রিনগুলো রয়েছে সেখানে তারা ম্যাচ উপভোগ করছেন। এই ম্যাচটা নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে লিওনেল মেসির একটি মাইল ফলকের ম্যাচ। আপনারা জানেন গেল ম্যাচে লিওনেল মেসি তার বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেছেন এবং হ্যাট্রিক করে তার গোল সংখ্যা 16তে নিয়ে গেছেন। তিনি সর্বকালের বিশ্বকাপের সেরা গোল স্কোরার হওয়ার পথে আর মাত্র একটা গোল দূরত্বে। অর্থাৎ এতদিন যে রেকর্ডটা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ছিল, সেটা লিওনেল মেসি হয়তোবা আজকে এককভাবে নেবেন, অর্থাৎ 16 থেকে তার গোল 17 হয়ে গেলেই এই দুর্দান্ত কীর্তিটি তিনি করবেন। আসলে সেই ঘটনার বা সেই উপলক্ষের সাক্ষী হওয়ার জন্যই কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা বা পুরা বিশ্বে যে আর্জেন্টিনার ফুটবল ভক্ত যারা রয়েছেন, লিওনেল মেসির ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় করছে। আর ম্যাচের প্রসঙ্গে যদি বলি, অস্ট্রিয়া হাই প্রেসিং একটা টিম, কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত ফুটবল খেলে থাকেন কাউন্টার অ্যাটাকে। তবে আর্জেন্টিনা টিমটা এই মুহূর্তে যে ছন্দে রয়েছে, নিঃসন্দেহে বলা যেতে পারে যে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটা জিতে সবার আগে যে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 পথ সুগম করবে এটাই। কেননা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন যদি আর্জেন্টিনা না হতে পারে, তাহলে নকআউট পর্বে গিয়ে তাদের গিয়ে কিন্তু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। এখন আমি চলে যাব বাংলাদেশে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। তার কাছ থেকে জানবো সেখানে তিনি যেখানে ম্যাচ উপভোগ করছেন সেখানে ভক্তদের উন্মাদনার সবশেষ তথ্য। দেখুন, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে, এবং এইখানের পরিস্থিতি যদি আপনাকে এক নজরে খুব সংক্ষেপে বলি, তাহলে এখানকার পরিস্থিতি বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে বুয়েন্স আইরেসের মতো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ, তারপর ভিসি চত্বর এবং টিএসসির যে এলাকাগুলো, এটুকু বলা যায় যে রোজারিও কিংবা লুন্সা শহরের মতো, ম্যারাডোনা এবং মেসি শহরের মতো এত উৎসাহ উদ্দীপনা, বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং
এবং এইখানে যারা আছেন সাধারণ জনতা কিন্তু এসেছেন এবং এই মহসিন হলের মাঠে আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত তিনি কিছুক্ষণ আগে 10টার দিকে এসেছেন এবং তাদের সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং এইখানে যারা আছেন উৎসুক জনতা এবং যারা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী যারা এসেছেন তাদেরকে হাত নেড়ে তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হাত নেড়ে এবং তিনি বলেছেন যে ভামোস আর্জেন্টিনার যে বাংলাদেশে একটা উৎসব উঠেছে, রব উঠেছে, সেটি নিশ্চয়ই আজকের যে গত কয়েকদিনের যে ধারাবাহিকতা, এর আগে প্রথম ম্যাচে যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করে এই ম্যাচেও একটা বড় জয় নিয়ে ফিরবে এবং আর্জেন্টিনার যে 6 জন প্রতিনিধি এসেছিল তারাও কিন্তু এইখানে বসে এবং রাষ্ট্রদূত সহ সবাই একসাথে বসে এই আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি উদযাপন করছেন তারা এবং এইখানে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উৎসব জনতা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এসেছেন এবং তারা সেলিব্রেট করছেন। আমরা ঠিক এই মুহূর্তে আসলে দেখতে বুঝতেই পারছেন যে উৎসুক জনতা যারা আছেন খুবই খুশির মুহূর্তে যাচ্ছে, একেবারে গোলের পর্যায়ের মতো একটা সম্ভবত পেনাল্টি হয়েছে, সেই কারণে এখানে যারা আছেন শিক্ষার্থী তারা আসলে এখানে খুব উচ্ছ্বসিত এবং উল্লসিত। আমরা ঠিক চলে যাচ্ছে এখন টিএসসিতে মানিক মোহাম্মদের কাছে সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, এইখানে আর্জেন্টিনা সমর্থকদের উপচে পড়া ভিড়, তিল ধারণ করার মতো কোনো ঠাঁই নেই। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি যেখান থেকে একেবারেই খেলা দেখার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও মানুষের ভিড় চারদিক দিয়ে, রাজু ভাস্কর্য থেকে শুরু করে টিএসসি চত্বর চারদিকে এমনভাবে মানুষের ভিড়, আর্জেন্টিনা সমর্থকদের ভিড়, সেটা অবিশ্বাস্য রকমের। এখানে হাঁটার মতো কোনো অবস্থা নেই, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। একই সাথে এখানে যারা দেখতে পাচ্ছে না তারা মহসিন হলের দিকে যাচ্ছে, তারা এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু তারপরেও সবাই, এত দর্শক, এত সমর্থক এখানে একত্রিত হয়েছে, এত নয়েজ তৈরি করছে তারা আর্জেন্টিনার সমর্থনে যে এই জায়গাটায় একেবারেই দাঁড়ানোর মতো, অবস্থান করার মতো কোনো অবস্থা নেই। সেজন্য এখানে অনেকে খেলা দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরও তাদের মধ্যে উচ্ছ্বাসের কোনো রকমের কোনো কমতি নেই। এখানে যারা খেলা দেখতে এসেছেন তাদের অনেকের গায়ে আমরা জার্সি দেখতে পেয়েছি, নানান রকমের সাজসজ্জা নিয়ে, পতাকা নিয়ে তারা খেলা দেখতে এসেছেন এবং তারা তাদের দলের সমর্থনে অর্থাৎ আর্জেন্টিনার সমর্থনে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা কাজ করছে, যে উচ্ছ্বাস কাজ করছে, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি এবং আর্জেন্টিনার সমর্থকদের চিৎকারে মুখরিত পুরো টিএসসির এই চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো অংশ জুড়ে, এদিকে সেদিকে, আনাচে কানাচে সব জায়গা জুড়েই আমরা সেই চিৎকার শুনতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে আর্জেন্টিনা ভক্তদের সমর্থনে একেবারেই উপচে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের আর্জেন্টিনা ভক্তদের চিৎকার, উচ্ছ্বাস, উল্লাস। টান টান উত্তেজনা, আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম নগরী যে কাজীর দেউরি রয়েছে সেখানে হাজারো দর্শক এই মুহূর্তে সে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার সেই খেলাটি দেখার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে এবং যে একটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এতে করে কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে এখানে রয়েছে আমরা যারা যে দর্শকরা রয়েছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে বলা হয়ে থাকে আসলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন 1978, 86 এবং 22 সালে কিন্তু বিশ্বকাপ জয়ী হয়েছিলেন এই আর্জেন্টিনা। বাংলাদেশের সমর্থকরা দুইভাবে বিভক্ত, সাদা নীল জার্সি এবং হলুদ জার্সি। আজকে হচ্ছে সাদা নীল জার্সি অর্থাৎ আর্জেন্টিনা সমর্থকদের খেলা, কারণ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা যে ম্যারাডোনার মাধ্যমে কিন্তু সে আর্জেন্টিনাকে ছেড়ে এরপরে বাতিস্তুতা, ডি মারিও
মারিয়া, মার্তিনোস, অসংখ্য যে বিশ্ববিখ্যাত খেলোয়াড় রয়েছে এবং সর্বশেষ এখন বিশ্বসেরা খেলোয়াড় মেসি, যে কারণে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু যে আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারই অংশ হিসাবে সে সমর্থক কিন্তু চট্টগ্রামেও রয়েছে এবং সারা বাংলাদেশেও রয়েছে এবং তারই অংশ হিসাবে চট্টগ্রামে যেই কাজের দিউরি রয়েছে সেই কাজের দিউরিতে কিন্তু সময় টিভির বড় পর্দায় কিন্তু সেই খেলা দেখানো হচ্ছে এবং দর্শকরা কিন্তু মন ভরে সেই খেলা দেখছেন। তবে একটি সুযোগ হাতছাড়া হয়ে যাওয়াতে কিন্তু তাদের মধ্যে আমরা হতাশা দেখতে পাচ্ছি, যেহেতু মেসি সে গোলটি করতে দূরের সেই ফুটবল বাংলাদেশ এবং বাংলাদেশের বরিশালেও এই মুহূর্তে খেলার উন্মাদ উত্তেজনায় কিন্তু ভাসছে গোটা বরিশালবাসী। আর্জেন্টিনার এই খেলাকে ঘিরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের ঐশ্বরিক হলে ঠিক এই মুহূর্তে যেটি ছবি দেখছেন যে সেই উদ্যোগে শহরের অশ্বিনী কুমার হলে এই মুহূর্তে খেলা প্রদর্শনী চলছে এবং সিটি কর্পোরেশন উদ্যোগে যে খেলা প্রদর্শনী চলছে সেটিকে ঘিরে এখানে মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। শহরের বিভিন্ন স্থানেই এই খেলা চলছে। তবে এই সিটি কর্পোরেশন উদ্যোগে ঘিরে যে অশ্বিনী কুমার টাউন হলের যে খেলাটি চলছে সেটি একদম অন্যরকমভাবে এখানে সবাই একসাথে একাট্টা হয়ে এই খেলা উপভোগ করছে। শহরের বিভিন্ন জায়গায় খেলা হলেও আমরা দেখছি যে আর্জেন্টিনার জার্সি পরে এখানে সবাই রয়েছে, সাথে সাথে আর্জেন্টিনার পাশে অন্য দলের কিন্তু ব্রাজিলের আমরা দেখছি যে ব্রাজিলের জার্সি নিয়েও কিন্তু অনেকে এসেছে এবং এই যে দেখছি যে ব্রাজিলের জার্সি পরে এসেছেন, এখানে সবাই আর্জেন্টিনার জার্সি পরে। আপনি ব্রাজিল পরে ব্রাজিল ভালো লাগে এই জন্য সবসময় ব্রাজিল অলওয়েজ ব্রাজিল এই জন্য ভালো লাগে। দেখুন আসলে এখানে আর্জেন্টিনার যেমনি সাপোর্টাররা রয়েছে তেমনি কিন্তু অন্য দলের প্লেয়াররাও কিন্তু এসেছে এবং আমরা দেখছি যে এই খেলাকে ঘিরে একদম টান উত্তেজনা। আজকের এই দিনটিকে ঘিরে তারা অপেক্ষা ছিলেন। আগের ম্যাচটিতে তেমনি যারা জিতেছে আর্জেন্টিনা, আজকের এই ম্যাচটিকেও জিতবে বলে তারা প্রত্যাশা করছে এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু খেলা এই মুহূর্তে অশ্বিনী কুমার হলে যেটি প্রদর্শনী চলছে এর বাইরেও বিভিন্ন জায়গায় আসলে এইরকম আনন্দ উৎসব পরিবেশে কিন্তু খেলা আমার কাছে আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেখানে কিন্তু কানায় কানায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একদম আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু সেই মুহুমুহু করতালি এবং তাদের মধ্যে যে আনন্দ উদ্বেলিত এবং তারা যে খেলায় পরিপূর্ণভাবে ফিরে এসেছেন তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বলতে চাই যে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন কেন্দ্রে কিন্তু 10,000-এর মতো সমর্থক এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু আর্জেন্টিনার সমর্থক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও ব্রাজিলের সমর্থকও রয়েছে, যখন কিনা গোল মিস করছেন বা যখনই কিনা আর্জেন্টিনা ভুল করছেন তখনই কিন্তু ব্রাজিলের দর্শকরা মুহুমুহু করতালির মধ্য দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। মূল কথা হচ্ছে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়েছিল এবং সবাই ঝাঁকে ঝাঁকে কিন্তু সমর্থকরা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু মুহুমুহু করতালি এবং প্রিয় দল আর্জেন্টিনাকে তারা উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সম্মেলন কেন্দ্র যেটি রয়েছে অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মেলন কেন্দ্র, সেই সম্মেলন কেন্দ্র কিন্তু একদম পরিপূর্ণ আর্জেন্টিনায় পরিণত হয়েছে। মনে হচ্ছে কিন্তু আর্জেন্টিনার কোনো গ্যালারি এখানে খেলা দেখছে দর্শকরা, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণভাবে খেলার আমেজ এবং স্বাদ গ্রহণ করছেন এবং উত্তাল হয়ে উঠছে কিন্তু এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস। একই সাথে কিন্তু এই ড্যাফোডিল ইউনিভার্সিটির যে দর্শক রয়েছেন এবং আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু জয় নিয়েই বাড়ি ফিরবে বলে তারা প্রত্যাশা করছেন। জাহাঙ্গীর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আর্জেন্টিনার দর্শকদের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচকে ঘিরে যে উন্মাদনা দর্শকদের মধ্যে দেখা দিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়ে। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ ও বন্দীদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তার। এদিকে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একটি সমঝোতা সই ও দুটি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত।
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে, দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। Now, human resource cooperation, particularly with workers, has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শ্রম বাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের কাজ চলছে। সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় বৈঠক হলো দেশটির শীর্ষ নেতার সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও। বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই সরকার প্রধান তুলে ধরেন আলোচনার খতিয়ান, জানান ঢাকা কুয়ালালামপুরের সম্ভাবনার ভবিষ্যৎ। পরে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেন তিনি। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। শ্রমবাজার সম্পর্কিত বিদ্যমান সমঝোতা নবায়নের কাজ চলমান জানিয়ে অভিবাসন ব্যয় কমিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস মাহদি আমিনের। MOU যেটা শ্রমবাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ।
মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে চীনে পৌঁছান। সোমবার স্থানীয় সময় রাত 11টার কিছু আগে সরকার প্রধান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিওয়ানিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং সহ চীনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। 4 দিনের এই সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। রাত 11টার সময় আরও থাকছে। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর ফেরেনি বাড়ি। মানিকগঞ্জে নিখোঁজের 6 দিন পর শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষক সহ আটক, 8 ধর্ষণের পর হত্যা দাবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে পারে সংগঠনটি, আর এতে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকবে বিশেষ গোয়েন্দা নজরদারি। 4টি কন্ট্রোল রুম করে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ। স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম। রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবে র্যাবের বিশেষ টিম। বিজিবিও নিয়োগ থাকবে। আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে। আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্র দল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যায় শাহবাগেও বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের কার্যক্রম প্রতিহতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। আমরা রাজপথে সজাগ ছিলাম, আমরা রাজপথে অবস্থান নেব। কোনো ধরনের নিষিদ্ধ লীগের মিছিল করা, কোনো ধরনের নিষিদ্ধ লীগের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। আজকে সারা রাত, কালকে এই নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমরা সব সময় ক্যাম্পাসে সজাগ রয়েছি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের
প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। হাম সংক্রমণের মধ্যেই এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা না দিতে পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞের। একদিকে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। অপরদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা। টেস্ট করছি, ওই তখন থেকেই প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা। রক্তের যে প্লাজা ওইটা বাড়তেছে না। আসছিলাম এখানে নিয়ে, তখন 1 লক্ষ ছিল, এখন দিনে দিনে আজকে 19,000। চিকিৎসকরা বলছেন হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু সহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন দূরে রাখতে হবে মশার কামড় থেকে। হামে আক্রান্ত হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এই সময়টা আমি মনে করি আইসোলেটেড থাকা ভালো, অন্য ভিড় এড়িয়ে চলা ভালো। বিশেষজ্ঞরা বলছেন যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে রয়েছে খারাপ পরিস্থিতির শঙ্কা। যদি ডেঙ্গু হয় তাহলে তার অবস্থা দ্রুতই জটিল পরিস্থিতিতে চলে যাবে। কাজে যাদের হাম হয়ে গেছে তাদেরকে সুরক্ষিত রাখা উচিত, তারা যেন পুষ্টিকর খাবার পায়, তারা যেন ভিটামিন এ ক্যাপসুল পায়। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের। মুনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। সাধারণ সম্পাদক অভিষেককেও বহিষ্কার, নতুন চেয়ারম্যান অরূপ রায়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর বাড়ি ফেরেনি বাড়ি। মানিকগঞ্জে নিখোঁজের 6 দিন পর মিলেছে স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ। এই ঘটনায় প্রধান শিক্ষক ও মেয়েটির প্রেমিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। স্কুল থেকে টিসি দেওয়ার পর আর বাড়িতে ফেরা হয়নি মারিয়ার, এসেছে তবে নিথর দেহ। আপত্তিকর আচরণের অভিযোগ এনে গত 15 জুন 8ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় মানিকগঞ্জের শাহরাইল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ হয় মারিয়া। রোববার সন্ধ্যায় সিংড়াইয়ের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্মমভাবে হত্যা করছে এবং এরপর ধর্ষণ হয়েছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনুক। মায়ের মা যায় স্কুলে, যাওয়ার পর তাকে জোরপূর্বক টিসি দেওয়া হয়। টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবে তা তো না, এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি পরিকল্পিত। ডিসিস্টের ফ্যামিলি যাদেরকে সাসপেক্ট করে এরকম কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। বাদী এখনো মামলা দেয়নি, মামলা তারা প্রিপারেশন নিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার প্রেমিক আসিফ সহ 8 জনকে আটক করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বৃষ্টি উজানের ঢলে তিস্তা ধরলা দুধকুমারের পানি বেড়েছে কুড়িগ্রামে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। তবে পানি কমেছে রংপুর, নীলফামারীতে। এদিকে পানি কমে যাওয়ায় একদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা।
তিস্তা ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। জায়গায় জায়গায় ভাঙতেছে, বাড়িঘর তলে যাওয়া লাগছে এইবারে, এই গমে স্রোতও বেশি। রংপুরের তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে 30 মিটার অংশ। বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় 200 মিটারের নাকান্তি ভাঙি গেছে। ভাঙি যাতে আমার তো জমি কিনার মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। ভলান্টিয়াররা আছে যাতে পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে, এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। একটাই পৃথিবী, 7টা মহাদেশ, 195টা স্বাধীন দেশ, এক মঞ্চেই 48টা। গোলার্ধ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। 39 দিনের লড়াই, চারকোনা ময়দানে গোলাকার ধাঁধা, হিসেব মেলানোর দৌড়, স্কিল আর দম। মাঠে হাজারো চোখ, পর্দায় কোটি কোটি, আকাশ ছোঁয়া আবেগ, অশ্রু সজল নয়ন, আনন্দ বেদনার কাব্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 3টি দেশের 16টি মাঠে 1248 জন যোদ্ধার প্রাণপণ লড়াই। কার হাতে উঠবে সোনালী ট্রফি? পরিচিত কোনো হাত? 2026 বিশ্বকাপ কি জন্ম দেবে নতুন কোনো মহানায়ক? বিশ্বকাপের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সময় সংবাদে। দেখছেন রাত 11টার সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। জনগণের ভাগ্যের পরিবর্তন না হলে উন্নয়ন ও প্রবৃদ্ধি কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সেমিনারে তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট প্রণয়ন ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জিং। কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে সরকার। বাজেটে সাধারণ মানুষ, ব্যবসায়ী মহলের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে সেমিনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের নানা দিক। ইকুয়েশনের বাইরে আমার কথা বলতে হতো না। আলোচনার শুরুতেই পুঁজিবাজার, ব্যাংক খাতের লুটপাট নিয়ে সরকারকে কঠিন পদক্ষেপের আহ্বান জানিয়ে ব্যবসা সহজীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এই সময় সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও মূল্যস্ফীতি, জ্বালানি অনিশ্চয়তা নিয়ে ক্ষোভের কথা জানান ব্যবসায়ী নেতারা। সামাজিক নিরাপত্তা খাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে জানান তারা। শিক্ষিত থিপস, দে লুটেড ইউর মানি, দে ওয়েন্ট আউট, অথবা এখানে হয়তো আছে কেউ but money went out of the country. So এটা 40,000 now you recapitalize. Capital market, আপনারা যদি গরিব থাকতে চান তো কেউ তো আপনাদেরকে দড়ি করতে পারবে না। There is no supply of the gas and the electricity. এবং তাতে করে কি হয়েছে, cost of production is above 33 থেকে 35% বেড়ে গেছে এবং প্রোডাকশন ড্রপ করেছে কিন্তু 40 থেকে 45%। সামাজিক সুরক্ষা খাতে
বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না, এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে, তাই জনগণ উপকৃত না হলে কাজে আসবে না প্রবৃদ্ধি ও উন্নয়ন। বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নয়, কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়। সভায় পুঁজিবাজার ও অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে সরকারকে 2 বছর সময় দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উত্তরণে ছাড়তে হবে IMF নির্ভরতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রবীণদের কল্যাণে রেলের ভাড়া মওকুফ ও মেট্রো রেলের ছাড় সহ সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদপুরে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় কথা বলেন তিনি। আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন, আপনারা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করণীয় করেন, সরকারের পক্ষ থেকে পলিসি লেভেল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যতটা ভূমিকা রাখা দরকার আমরা রাখার চেষ্টা করব। এবারের বাজেটে প্রথমবারের মতো 65 বছরের বেশি যাদের বয়স তাদের রেল ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। মেট্রো রেলের ক্ষেত্রে 25% ছাড় দেওয়া হয়েছে। আগে 650 টাকা পেতেন, যদিও আমি মনে করি এখন 700 টাকা কিছুই না, এটা 50 টাকা বাড়ানো হয়েছে প্রবীণদের জন্য। এবারের বাজেটে 90 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্য ভাতা 1000 টাকা করা হয়েছে। ইসলামী ব্যাংকে দ্রুত বোর্ড গঠন সহ 7 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে শিগগিরই সৎ ও যোগ্য বোর্ড দেয়া হবে। সোমবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে ব্যাংকটিতে ফেরানোর দাবি জানান তারা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ ও বোর্ড গঠন সহ দ্রুত 7 দফা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো সময় আছে, আপনি এই ব্যবস্থা একটি সুশৃঙ্খল বোর্ড গঠন করে আপনি আপনার বড় মানসিকতার পরিচয় দেওয়ার আহ্বান। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য পরিচালনা পরিষদ তৈরি করা না হয়, তাহলে সকল গ্রাহক মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিচালনা পরিষদকেও অপসারণ করতে আপনাকে বাধ্য করা হবে। ইসলামী ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানকে পুনর্বহাল করলে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় চলে আসবে। গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে, তাই সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই ব্যাংকটিতে উপযুক্ত বোর্ড গঠন করা হবে। রাজনীতি পৃথক জিনিস, ব্যাংকিং দুটি সম্পূর্ণ পৃথক সত্তা। তবে বর্তমান গভর্নর মহোদয় উনি দায়িত্ব গ্রহণ করার পরে একটি কথা বেশ জোর গলায় বলেছেন যে উনি কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না। গত 1 জুন চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকের ব্যানারে আন্দোলন শুরু হয়। 16 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দেয়া হয় স্মারকলিপি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। প্রস্তাবিত বাজেটে দেশীয় টায়ার শিল্পের জন্য নেওয়া বিভিন্ন কর ও শুল্ক সুবিধাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নীতি সহায়তা ও আমদানি সুরক্ষার অভাবে দেশীয় টায়ার শিল্প সংকটে ছিল। এর ফলে বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানেরও ক্ষতি হয়েছে। তারা বলেন, এবারের বাজেটে লাইট ট্রাক টায়ার আমদানিতে 20% শুল্ক আরোপ, কৃষি টায়ার আমদানিতে ভ্যাট আরোপ এবং বৈদ্যুতিক যানবাহন ও সংশ্লিষ্ট শিল্পে কর সুবিধা দেয়ায় দেশীয় টায়ার শিল্পে নতুন গতি পাবে।
অ্যাসোসিয়েশনের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও আয় বাড়বে। একই সঙ্গে দেশীয় টায়ারের উৎপাদন বৃদ্ধি, পাওয়ার বাজারে টায়ারের দাম 20% থেকে 30% পর্যন্ত কমতে পারে। এছাড়া দেশীয় রাবার শিল্পের বিকাশ এবং টায়ার খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি ও সুপারিশও তুলে ধরেন সংগঠনটির নেতারা। গার্মেন্টসের মতো সিঙ্গেল প্রোডাক্ট বা এক্সপোর্ট বাস্কেট নিয়ে আমরা চলছি, যেটা একটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য এক্সপোর্ট বাস্কেটে অন্তত সাইকেল, মোটরসাইকেল গুটি গুটি করে যদি আমরা আস্তে আস্তে বড় টায়ারের দিকে যেতে পারি, এবং আমাদের সম্ভাবনা প্রচুর। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, রাজস্ব বোর্ড সেটা ফলো আপ করছে, শুনছে, রাজস্ব বোর্ড এগিয়ে আসছে। রাজস্ব কালেকশনের চাইতে রাজস্ব ম্যাক্সিমাইজেশন, যেটা এই বাজেটে আমরা প্রত্যক্ষ করছি, তারা চেষ্টা করছে ম্যাক্সিমাইজ করতে। প্রসাধনী পণ্য আমদানিতে আগামী অর্থ বছরের বাজেটে অ্যাডভান্সড ট্যাক্স সহ মোট কারবার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে রাজধানীর মৌলভীবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রসাধনী আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু সামান্য পরিমাণ কমানোর হলেও রেগুলেটরি ও সাপ্লিমেন্টারি ডিউটি আগের মতো থাকায় আমদানি করা প্রসাধনী প্রধান দামের তেমন কোনো হেরফের হবে না বলে যুক্তি সংগঠনটির। বাংলাদেশের প্রসাধনী আমদানিতে কর বিশ্বের সবচেয়ে বেশি, যে কারণে বৈধ আমদানি কমার বিপরীতে বাজারে চোরাচালান ও নকল প্রসাধনীর পণ্যের বিক্রি বাড়ছে, যাতে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। আন্তর্জাতিক বাজার দর ও প্রকৃত আমদানি মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মিনিমাম ট্যারিফগুলো পুনর্মূল্যায়ন করা, রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করা, যাতে তা পার্শ্ববর্তী দেশসমূহের সাথে প্রতিযোগিতামূলক হয়। বাস্তবায়িত হলে ব্যবসায়ী এবং ভোক্তা সকলেই উপকৃত হবে। এর ফলে বৈধ আমদানি বৃদ্ধি পাবে, ফলত সরকারের রাজস্ব আহরণ বহুগুণে বেড়ে যাবে, চোরাচালানো অবৈধ আমদানি কমে আসবে, নকল ও নিম্নমানের পণ্যের বাজার সংকুচিত হবে, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হবে, নতুন বিনিয়োগ উৎসাহিত হবে, বিধায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ভোক্তারা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। বাজেটে কর ছাড় দিলেও দেশের বাজারে কমছে না স্মার্টফোনের দাম। বিশ্ববাজারে চিপসেটের দাম বৃদ্ধির অজুহাতে উল্টো মডেল ভেদে 3 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে উৎপাদকরা। সিম কর প্রত্যাহারে ভর্তুকির চাপ কমেছে মোবাইল অপারেটরদের, তবে তা ডেটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তারা। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ, কেনাকাটা থেকে তথ্য বিনোদন, মোবাইল ফোন ছাড়া যেন অপূর্ণ যাপিত জীবন। 11.5 কোটির বেশি গ্রাহককে টানতে লোভনীয় ডাটা প্যাকেজ অফার করছে 4 অপারেটর, যদিও দাম নিয়ে আছে নানা অভিযোগ। 30 দিনের ইন্টারনেটটা আমি কিনতাম, তখন কিনতাম 350 টাকা, কিছুদিনের মধ্যে আমি দেখলাম দাম বেড়ে ওটা 399 টাকা হয়ে গেছে। এটার প্রাইস একটু কমানো যায়, আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেকটা সুবিধা হবে। এই অবস্থায় গ্রাহককে স্বস্তি দিতে নতুন বাজেটে টেলিকম খাতে করের চাপ কমিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে 300 টাকা সিম কর। নতুন সিদ্ধান্তে সরকার 1200 কোটি টাকা রাজস্ব হারালেও মোবাইল অপারেটরদের ওপর কমিয়েছে ভর্তুকির চাপ। অনেক দিন হয়তো টেলিকম সেক্টরের জন্য এরকম বাজেট দেখিনি। এখান থেকে যে সুবিধার বাবদ আমরা তো এই মার্কেটে ইনভেস্ট করি। বেসরকারি অপারেটররা বলছে রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি বাবদ বছরে 4100 কোটি টাকা রাজস্ব দিতে হয়। উৎসে কর বাবদ 800 কোটি টাকা এনবিআর, বাকি অর্থ পায় বিটিআরসি। তবে নতুন সিদ্ধান্তে পুরো অর্থ পাবে শুধু বিটিআরসি। এতে অপারেটরদের আর্থিক সুবিধা নেই। 1 টাকারও বেনিফিট আমাদের এখানে নেই। সব জায়গায় ট্যাক্স কমানো হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে বা ব্যালেন্স করা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট, সেটা ইন্টারনেট হোক, ভয়েস হোক, এটার সাথে কোনো সম্পর্কিত না। আমাদের যেই 39% কনজিউমার ট্যাক্স ছিল, সেটা কিন্তু এখনো 39%ই আছে। স্মার্টফোনের দাম কমাতে 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 12 থেকে নেমেছে 10%। এ খাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বেড়েছে 2030 সাল পর্যন্ত। তারপরও বাজার হারছে উল্টো পথে। 30,000 টাকা পর্যন্ত প্রতিটি স্মার্টফোনে 3 থেকে 4,000 টাকা, আর লাখ টাকার ফোনে দাম বেড়েছে 15,000 টাকা পর্যন্ত। 55 থেকে 60,000 দিয়ে নিতে হইতেছে, যেটা 40-45 এর ভিতরে ছিল। 30 বছরের মধ্যে যেগুলো ফোন
আছে 2000-3000 টাকা করে এরকম করে বেড়েছে আগের চেয়ে। উৎপাদকদের দাবি বিশ্ববাজারে প্রতিটি চিপসেটের দাম বাড়ায়, কর ছাড়েও কমানো যাচ্ছে না হ্যান্ডসেটের দাম। যেখানে একটা মোবাইল ফোনই পাওয়া যেত $35, সেখানে দামই বেড়েছে মিনিমাম $20 থেকে $50। মেমোরির কারণে 100 টাকা বাড়ানো লজিক্যাল, সেখানে হয়তো 100 টাকা না বাড়িয়ে আমরা হয়তো 90 টাকা বাড়ানো যায় কিনা। বর্তমানে দেশে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। হ্যান্ডসেট উৎপাদন বা সংযোজন করছে 17টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সরকারের উদাসীনতায় খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত সরকারের সময়ে ভারতের সাথে সমুদ্র সীমানা নির্ধারণের সমঝোতা হয়, সেখানে জ্বালানি থাকার পরও এবং ভারতের আপত্তি না থাকা সত্ত্বেও বিগত সরকার সমুদ্রের খনিজ উত্তোলনে উদ্যোগ নেয়নি। এমনকি তারা সমুদ্র সম্পদ খোঁজার কাজ থেকে সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বর্তমান সরকার সমুদ্র খনিজ সম্পদ চিহ্নিত উত্তোলনে কাজ করবে বলে জানান মন্ত্রী। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত। কিন্তু আমরা সেটা সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। আইনি জটিলতা কাটিয়ে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জট কেটে যাবে এবং পরবর্তী 3 মাসের মধ্যে আরও 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কমন বিষয়গুলোতে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয়ে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? 500 কোটি টাকার উপরে মাদ্রাসা শিক্ষকদের প্রয়োজন হয়। এই যে শিক্ষককে নিয়োগ দিয়ে গিয়েছে, তাদের বেতনের ব্যবস্থা করেনি, এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে বাজেট অ্যালোকেশন জুনের মধ্যে ছিল না, আমাদের কাছে 100 কোটি টাকার মতো ছিল, ওই 100 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে দাদন ব্যবসায়ীকে দায়ী করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সোমবার সকালে রাজধানীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় 2য় সংশোধিত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, দাদনের হাত থেকে জেলেদের রক্ষায় বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে কারেন্ট জালের উৎপাদন বন্ধের। বলা হয় 229 কোটি টাকা ব্যয়ে 2020 থেকে 2026 সাল পর্যন্ত 6 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় 26,176টি জেলে পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। 40,000 পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। সেই সাথে ইলিশ আহরণকারী জেলেদের 4,594টি বৈধ জাল বিতরণ, মা ইলিশ ও জাটকা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয় বলেও জানানো হয় এ সময়। আমাদের প্রথম কথা, এই গরিব মৎস্যজীবী যারা আছে তারা যেন মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, তার স্টমাকের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে শুধু লোকাল চাহিদার লোকাল চাহিদা অনেক বড় চাহিদা, লোকাল চাহিদার পাশাপাশি এটাকে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। শিল্প কারখানায় এটিপি প্ল্যান্ট যথাযথ ব্যবহার না করায় নদীতে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি।
আমাদের যে ইডি প্ল্যানগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করছে না। সেটা আপনার ঢাকার বুড়িগঙ্গা বলেন, শীতলক্ষা বলেন, তুরাগ বলেন, সবগুলো নদীতেই এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কয়েকটা উদ্যোগ নিয়েছি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোকে আমরা অনলাইনে ট্র্যাকিংয়ে নিয়ে আসছি, যে তারা এটিপি তারা মেনটেন করছে কিনা। অলরেডি দূষণের যে উৎসগুলো সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমরা খুবই দ্রুত উদ্যোগ নিব যাতে আমাদের এই দূষণের যে উৎসগুলো আছে, বিশেষ করে যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আর কি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেটা হচ্ছে না, সেটা নিয়ে আমরা চিন্তা করছি এবং আশা করব খুব অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে আমলে নিব। কারণ নদী যদি বাঁচাতে হয়, আমাদের সভ্যতাকে যদি বাঁচাতে হয়, তাহলে এগুলোর কোনো বিকল্প নাই। 3.5 মাস পর অবশেষে দুদকের নতুন নেতৃত্বের খোঁজে তোড়জোড় শুরু হয়েছে। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে প্রধান করে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে দীর্ঘদিন শীর্ষ পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে সংস্থাটি। নতুন অভিযোগ গ্রহণ, মামলা, চার্জশিটের অনুমোদন কিংবা আসামি খালাস পেলেও উচ্চ আদালতে আপিল পর্যন্ত করতে পারছে না দুদক। গত 3 মার্চ পদত্যাগ করেন আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের 3 সদস্যের কমিশন। 2004 সালে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরুর পর 7টি কমিশন দায়িত্ব পালন করেছে, যার 4টি মেয়াদের আগে বিদায় নেয়। তবে 3.5 মাসেরও বেশি সময় শীর্ষ পদ পুরোপুরি শূন্য থাকার নজির এবারই প্রথম। অবশেষে দুদকের স্থবিরতা কাটাতে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে এই কমিটি 6 জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকেই চূড়ান্ত হবে নতুন কমিশন। এদিকে অভিভাবকহীন দুদকে এই 3.5 মাসে থমকে আছে হাই প্রোফাইল মামলার তদন্ত। আটকা 3000-এরও বেশি নতুন অভিযোগের যাচাই বাছাই, বহু মামলা, চার্জশিটের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রিসিভ করছে এবার নিয়ে 4 বার দিলাম আমি বিষয়টা। অনেকদিন যেহেতু দুদকের চেয়ারম্যান নাই, ঠিক আছে, যাতে চেয়ারম্যান এখানে বসানোর সুযোগ করে দেয়। কমিশন শূন্য থাকলে দুদক কোনো কাজই করতে পারে না, কোনো সিদ্ধান্ত, একটা অভিযোগ পর্যন্ত আপনার গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে না, অন্যগুলো তো আছেই। ঢাকার বিচারিক আদালতে দুর্নীতির 15 থেকে 20টি মামলায় আসামিরা খালাস পেলেও অভিভাবক শূন্যতায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারছে না দুদক। আমাদের নীতি কারণে সকল রকম পিটিশন সবগুলি কমিশন কিন্তু অনুমোদন প্রাপ্ত হয়। যেগুলা শুরু হয় না এখন, এগুলো বন্ধ আছে, কিন্তু আমাদের যেগুলো মামলা আমাদের কাছে, যেগুলো আমরা মানে ইন্ডাস্ট্রি আমাদের কাছে চলে আসছে, এক্ষেত্রে আমাদের এগুলো আমরা করতে পারছি। যখন কমিশন থাকে না তখন সম্পূর্ণ অকার্যকর থাকে, স্থবির থাকে, কোনো সিদ্ধান্ত হয় না। আইনগতভাবে ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানটি, সেটা খুব একটা গুরুত্ব সরকার দিচ্ছে না। যোগ্য ও নিরপেক্ষ নেতৃত্ব নিয়োগের মাধ্যমে দুদকের কার্যক্রম গতিশীল করার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দেন ইনু। চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাতের 13 দিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাজিদ চৌধুরী রাফি। মাদকাসক্ত কিশোরদের বাধা দেওয়ার কারণে এই হত্যাকাণ্ড, অভিযোগ মায়ের। জমিজমা নিয়ে বিরোধের বিষয়টিও সন্দেহের বাইরে রাখছেন না স্বজনরা। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। চলন্ত মোটরসাইকেলে এভাবেই ইট দিয়ে মাথায় আঘাত করা হয় সাজিদ চৌধুরী রাফিকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার ঘটনাটির সিসিটিভি ফুটেজ দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। ঘটনার প্রায় 13 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় রাফির। ইব্রাহিমপুর এলাকার মাদকাসক্ত কিশোরদের সাথে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ পরিবারের। তবে সন্দেহের তালিকায় রয়েছে জমি জমা নিয়ে বিরোধও। আমার ছেলেরে কারা মারছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। আপনারা তদন্ত করে দেখেন, ওরা এলাকার বকাটে, ওদের নামে 10টা 20টা করে মামলা আছে। তাদের যদি রিমান্ড দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে ঘটনার ভিতরে কে আছে, কে কে জড়িত আছে। আমাদের তো অনেকেরই সন্দেহ হয়, আমাদের পূর্বশত্রুতাও আছে। মাথাটা যে সমস্যা ছিল, মাথাটা কিছুটা ইমপ্রুভ হইলো,
ওর মেনলি সমস্যাটা পরে নিউমোনিয়া হয়ে গেছিল। নিউমোনিয়া যে জটিলতার কারণে আর এটা কখনোই আর ফিডব্যাক আসেনি, যার কারণে আজকের সকালে সে মারা গেছে। ঘটনার পর ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে মূল অভিযুক্ত পারভেজকে আটক করা হয়। একই ঘটনায় ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবুকেও আটক করে পুলিশ। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণ তাও তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন, এবং এখন এই মুহূর্তে আমাদের এই লাশের সুরতহাল করে লাশের যে পোস্টমর্টম, যেটা আমাদের আইনগত যে কাজ সেটা আমরা করব। ইতোমধ্যে করা রাফিকে হত্যা চেষ্টা মামলাটি তার মৃত্যুর পর হত্যা মামলায় পরিবর্তিত হয়েছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। শত বছরের উন্নয়ন বঞ্চনা, নদী ভাঙন, বন্যা আর খরার অভিশাপে পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন শুধু একটি প্রকল্পই বদলে দিতে পারে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী সুরক্ষা থেকে শুরু করে কৃষি, শিল্প, যোগাযোগ, কর্মসংস্থান ও পরিবেশ সব ক্ষেত্রে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বর্ষায় ভয়াল রূপ উত্তরের প্রাণরেখা তিস্তার। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জেগে ওঠে বিস্তীর্ণ চর, যার খেসারত দিতে হচ্ছে অববাহিকার কোটি মানুষকে। এভাবেই বছরের পর বছর বহুমাত্রিক সংকট বয়ে বেড়াচ্ছে তিস্তা, যার সরাসরি প্রভাব পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবনে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে উত্তরের মানুষের দীর্ঘ সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে অববাহিকার মানুষ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। চায়না মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে চীন সরকার যে চাচ্ছে, যেটা আমাদের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন, অবশ্যই এটার বাস্তবায়ন করতে হবে। ত্রাণ সামগ্রী কিংবা সামান্য পরিমাণ অর্থ সামগ্রীর সহায়তায় যা দিয়ে আসলে তাদের এই ক্ষতির পরিমাণ কখনোই পূরণ করা সম্ভব না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা, ড্রেজিং এর মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রায় 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সহ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে ভাঙন থেকে রোধ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে গভীরতা ঠিক করে এতে পানি রেখে আগের মতো জীববৈচিত্র্যটাকে রক্ষা করা। আমাদের এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার জলবায়ুর অভিঘাত সব কিছুই যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে সবার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই শুরু করা উচিত। অধিকার কর্মীরা বলছেন এটি শুধু নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের একটি মহাপরিকল্পনা। যে পরিকল্পনা রূপকল্প দেওয়া আছে, এই অনুযায়ী সুনির্দিষ্ট করে বিনিয়োগের, শিল্পায়নে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, আধুনিক কৃষি এবং সমবায়ে বিনিয়োগ, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়া যেতে পারে, তাহলে এই অঞ্চলটা সব দিক থেকে উন্নয়নের জায়গায় তৈরি হবে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে উদ্ধারকৃত জমিতে আধুনিক নগরায়ন, শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আধুনিক কৃষি উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সংকটের তীব্রতা আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। এমন অবস্থায় কি হতে পারে এ খাতের বিকল্প ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আর আর্থিক চাপ কমাতে খুঁজতে হবে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে হবে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধান আর নবায়নযোগ্য উৎসে। প্রিন্স আরিফিনের ছবিতে ফারুক ভুয়ানবের রবিনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুলনীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়।
যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এ অবস্থায় ক্যাপাসিটি চার্জের বোঝা সহ বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয়মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন তারা যদি যৌথভাবে এগিয়ে যান তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে, তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে, যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, অপচয়, দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য। একসময় রাত থেকে সকাল পর্যন্ত অপরাধ কার্যক্রম চললেও এখন তা আর কোনো সময় মানছে না। দিনে দুপুরে অসংখ্য মানুষের সামনে ছিনতাই, কোপাকুপি, টার্গেট কিলিং, হত্যা চেষ্টা সহ নানা অপরাধমূলক কাজ করে যাচ্ছে দুর্বৃত্তরা। এসব নিয়ে সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। 16 জুন রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা। বিকাশের দোকানে ঢুকে পড়ে ছিনতাইকারী চক্র। পরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন খোদ আদাবর থানার ওসি ও সাব ইন্সপেক্টর। এ সময় 4 জনকে আটক করে পুলিশ। 19 জুন দুপুরে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা। পরে অনেকটা উল্লাস করতে করতে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা। ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওটা দুই হাতে জাগাইয়া ওরা নিয়ে মোটরসাইকেল টেনে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ওটা দেখে ভয় পেয়ে দাঁড়ায় ছেয়ে নিছে। এ যেন রাজধানীর ভিতরে অপরাধের আরেক রাজধানী। এই অস্ত্রবাজদের নিয়ন্ত্রণহীন দাপটে ক্রমেই শঙ্কা বাড়ছে পাড়া মহল্লায়। বিভিন্ন হাউজিং এর ভিতরে যেতে এবং বসিলার ওই দিকটা যেতে আমাদের খুব ভয় লাগে। যদি প্রশাসনের উপরে এইভাবে হামলা হয় তাহলে আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ? প্রশাসন যতটা শক্ত হওয়ার কথা তার চেয়ে খুবই কম দুর্বল প্রশাসন। যেখানে আমরা কল করি 999-এ একটা প্রয়োজনে বা একটা গ্যামজাম হচ্ছে, পুলিশ আস্তে আস্তে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। একটা এলাকা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ পুলিশের প্রয়োজন হয়, আমাদের মনে হয় না যে সেই পরিমাণ পুলিশ আমাদের এই এলাকায় আছে। তবে সরকার ইচ্ছা করলে, সরকারের যদি সদিচ্ছা থাকে এবং আমাদের মোহাম্মদপুরে যারা পলিটিক্যালভাবে নেতা আছে তারা যদি সদিচ্ছা থাকে এবং জনগণ যদি সতর্ক থাকে, তাহলে এই সন্ত্রাস 24 ঘন্টার মধ্যে নিবারণ করা সম্ভব। পুলিশ বলছে অন্য অনেক দেশের রাজধানীর তুলনায় অপরাধীদের দমন করতে তুলনামূলক কম লোকবল ও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যা অপরাধ দমনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। এক পরিসংখ্যানে দেখা যায় রাজধানীর মেট্রোপলিটন জোন হিসেবে নয়াদিল্লি, নিউ ইয়র্ক, ইসলামাবাদের তুলনায় ডিএমপির বহর অনেক ছোট। মোহাম্মদপুরে বা যে কোনো জায়গায় অপরাধ দমনের সবচেয়ে কার্যকরী ব্যবস্থা হলো দুইটা। একটা হলো যে সবসময় ওয়াচে রাখা, এই জন্য সিসিটিভি একটা বড় মাধ্যম। আরেকটা হলো যে 24 আওয়ার্স প্রত্যেকটা জায়গায় পোশাকে পুলিশ উপস্থিত রাখা। তাহলে এখন যদি আপনি বলেন করেন না কেন ভাই, এটা তো সহজ হিসাব, কারণ আমার তো সক্ষমতা নাই। যতই আমাদের পুলিশ পরিশ্রম করুক, দিন রাত এখানে টহল দিক, ডিউটি দিক, আসামি ধরুক, 3 ভাগের 3 গুণ পুলিশের কাজ তো 1 গুণে করা সম্ভব না। পুলিশকে দুর্বল করে তো কোনো কিছু সম্ভব না। পুলিশ যখন দুর্বল হবে, পুলিশের যখন সক্ষমতা কম হবে, এটা সাফার করবে জনগণ, এটা সাফার করবে রাষ্ট্র।
জানালেন ক্রমবর্ধমান এলাকা এবং জনসংখ্যার অনুপাতে এত কম পুলিশ দিয়ে অপরাধ নিয়ন্ত্রণের অসাধ্যকে সাধ্য করতে সর্বোচ্চ সক্ষমতা দিয়েই কাজ করছেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় স্থায়ী অস্থায়ী জনসংখ্যা প্রায় 3 কোটি। সেই হিসেবে প্রতি 1 লাখ মানুষের নিরাপত্তায় কাজ করছেন 113 জন পুলিশ। আর মোহাম্মদপুর জোনে স্থায়ী অস্থায়ী জনসংখ্যা প্রায় 20 লাখ। সেই হিসেবে প্রতি লাখ মানুষের নিরাপত্তায় কাজ করছে মাত্র 20 জন পুলিশ সদস্য। মেট্রোপলিটন এলাকায় কি পরিমাণ পুলিশ থাকা উচিত সেটি বিশ্লেষণ করলে দেখা যায় মোহাম্মদপুর জোনে প্রতি 19 জন পুলিশের কাজ চালাতে হচ্ছে মাত্র 1 জন পুলিশকে দিয়ে। মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে থানা ও ফাঁড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। ডিএমপি এবং মোহাম্মদপুরের যে ডেমোগ্রাফি, এই ডেমোগ্রাফি অনুযায়ী এখানকার ক্রাইমের যে প্যাটার্ন এটা আলাদা। তো এইগুলো আমরা কনসিডার করে বসিলায় একটা স্বতন্ত্র আলাদা থানা করার জন্য অলরেডি প্রস্তাব আছে। আমাদের চাহিদা দেওয়া আছে, আমাদের গাড়ি, লজিস্টিক, ফোর্সের সংখ্যা সব চাহিদা আছে, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে আমি আশা করি। এসব কার্যক্রমের মাধ্যমে মোহাম্মদপুরবাসীকে আরো বেশি পরিমাণে পুলিশি সেবা দিয়ে নিরাপদ রাখার আশা তার। পুরা ডিএমপি নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করছেন 5 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সকালে নগরের নিউ মার্কেট এলাকায় ব্যাংকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় চাকরি ফিরে পাওয়া সহ 10 দফা দাবি তুলে ধরেন এবং নানা স্লোগান দেন তারা। বক্তারা বলেন 2024 সালের 5 আগস্টের পর পরিকল্পিতভাবে রাজনৈতিক বিবেচনায় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ নিচ্ছে একটি পক্ষ। মিথ্যা অভিযোগ ও অযৌক্তিকভাবে বদলি করা হচ্ছে। এতে 10,000 কর্মকর্তা কর্মচারী কর্মহীন হয়ে পড়ছেন। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। জমির অর্ধেকেও বুঝে না পাওয়া শুরু হচ্ছে না মূল নির্মাণ কাজ। ফলে দক্ষিণাঞ্চলের 2 লেনের সরু সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। যদিও দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে 4 লেন প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ে ধরে ভাঙা পর্যন্ত সড়কে চোখ পড়ে স্বাচ্ছন্দ্য আর আধুনিকতার ছোঁয়া। কিন্তু এরপর শুরু হয়ে আসে মহাসড়ক। 2 লেন মহাসড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনা আর যানবাহনের চাপ কমাতে 2018 সালে ভাঙা কুয়াকাটা মহাসড়ক 4 লেন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রকল্পের মূল নকশা, ব্যয় নির্ধারণ এবং অর্থায়নের চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে তৈরি হয় জটিলতা। এতে থমকে যায় দৃশ্যমান কাজ। 26 একরের মতো জমি ইতিমধ্যে আমরা বুঝে পেয়েছি, আর আমাদের হাতে আরও যে 2টা এলাকা আছে সেই 2টা এলাকার মাধ্যমে আমরা হয়তো আরও 21 একরের মতো জমি আমরা বুঝে নিতে পারবো। সড়ক ও জনপথ বিভাগ জানায় বরিশাল অংশে 47 একর জমির চাহিদা থাকলেও অধিগ্রহণ করা সম্ভব হয়েছে মাত্র 26 একর। অন্যান্য অংশেরও একই দশা। সড়কটি সরু হওয়ায় পরিবহন খরচ যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে পণ্য পরিবহনের সময়। দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙা করতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করাকে লাইফলাইন হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। জয়শ্রীর পর থেকে ওইদিকে যেমন ভাঙা তামাই চিপা, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত যে গাড়ি চালাই আমাকে খুব রিস্ক। এই চিপা রাস্তার জন্য গাড়ি ভালোভাবে চালানো যায় না। আমাদের দাবি যে 4 লেন যদি হয় তাহলে আমাকে সবচেয়ে ভালো হয়, নয়তো প্রতিদিন দুর্ঘটনার শিকার করা হয়। আমাদের যে সময়টা ব্যয় হয় এতে আমাদের কোনো বেনিফিট আসতেছে না। আমি একজন নাগরিক হিসেবে আমার সরকারের প্রতি দাবি হচ্ছে এটা দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা করা দরকার। ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি এবং দক্ষিণাঞ্চলের যে প্রকৃত সুফল, সেই সুফলটা আমরা আসলে পাচ্ছি না। অবশ্য জটিলতা কাটিয়ে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের কাজ বাস্তবায়নে আশার বাণী শোনাচ্ছে বিভাগীয় প্রশাসন। রাস্তাটি 4 লেন মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি সরকার 4 লেনে সেটি উন্নীত করবে। এখানে যে জমি অধিগ্রহণ প্রায় 47 একর যে জমি অধিগ্রহণ সেটি হয়ে গেছে। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 205 কিলোমিটার 2 লেন সড়কে প্রতিদিন 30 থেকে 32 হাজার যানবাহন চলাচল করে।
অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পারা নদের অব্যাহত ভাঙনে বিলীন পটুয়াখালীর দুমকি উপজেলার সহস্রাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন যুগ যুগ ধরে বসবাস করা নদী পাড়ের বাসিন্দারা। বেড়িবাঁধ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েকশো পরিবার। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সুজন দামের ক্যামেরায় ও মনির হাসান বাদলের তথ্য নিয়ে থাকছে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়ির কিনারায় চলে এসেছে নদী, গিলে খেয়েছে ফসলি জমি, কারো কারো বাড়িঘর গাছপালাও নদীর পেটে। পায়রার ভাঙনে তিলে তিলে গড়ে ওঠা নদী পাড়ের মানুষের সাজানো স্বপ্নগুলো কেড়ে নিয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নদীটির আগ্রাসনে নিঃস্ব কয়েকশো পরিবার। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে দিশেহারা তারা। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ত্রাণ নয়, স্থায়ী বেড়িবাঁধ চান ভুক্তভোগীরা। 2টা বাড়ি চলে গেছে, এখন একটা বাড়ি এই জায়গায় করছি, তাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমরা। ভিটা মাটি, তারপর ফসলি জমি, বাড়ি সব কিছু বিলীন হয়ে গেছে। যদি ভেরিবাঁধ এখনো একালে ফুলভাবে কইরা দেয়, তাহলে এখনো কিছু লোক বসবাস করতে পারবে। ভাঙন রোধে আপৎকালীন অস্থায়ী কাজের কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই স্থায়ীভাবে সমাধানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একটা স্টাডি চলমান রয়েছে, পায়রা নদী অববাহিকা সমীক্ষা প্রকল্প। এই প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার পরে তারা যে প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা একটি প্রকল্প প্রণয়ন করে দাখিল করব এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 20 কিলোমিটার আর 6 কিলোমিটার বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। বাইরে বিদেশি চকলেটের আকর্ষণীয় প্যাকেট, ভিতরে মুড়ির খাজা আর সন্দেশ। বিদেশি চকলেটের নামে নকল পণ্যের রমরমা ব্যবসা চলছে পর্যটন নগরী কুয়াকাটায়। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে নকল চকলেট উৎপাদন ও সরবরাহের অবৈধ চক্রের তথ্য। মিলেছে লাইসেন্সবিহীন আচার কারখানার সন্ধান। অবৈধ কারখানা, সিলগালা ও নকল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি জেলা প্রশাসনে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। নিজেও তো অবাক হয়ে গেলাম যে এটার ভিতরে সন্দেশ আসলো কোথা থেকে। কুয়াকাটায় প্রতিটা সেক্টরেই মানুষ প্রতারিত হয়। পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে এসে 3 বন্ধু সৈকতের একটি দোকান থেকে কিনেন বিদেশি মিক্স ওটস চকলেট। প্যাকেট খুলতেই হতবাক তারা। স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের বদলে ভেতরে পাওয়া যায় মুড়ি আর চিনি মিশ্রিত অজ্ঞাত খাদ্য। এরপর শুরু হয় ক্রেতা ও দোকানদারের মধ্যে তর্ক। যদিও দোকানির দাবি ভেতরে কি আছে তা তিনিও জানতেন না। যে কটা আইটেম দেওয়া আছে এই কটা আইটেমের চকলেট পাবা, কিন্তু বাই করার সব পাই মুড়ির চকলেট। আমরা এটা খোলার পরে শুধু এই একটা মুড়ির চকলেটই পাইছি, আর কোনো ধরনের চকলেট নাই। এরা বলে এটার ভিতরে মিক্স আছে, এটার ভিতরে বাদাম আছে, এটার ভিতরে ওটস আছে। যেভাবে আনা আমরা ওইভাবে বিক্রি করি, আমরা তো সব চকলেট খাইও না আর দেখিও না। এরপর অনুসন্ধানে নেমে পাশের অন্য একটি দোকানে গেলে সময়ের ক্যামেরায় ধরা পড়ে একই চিত্র। চীনের জনপ্রিয় স্ট্রবেরি নুগাট ক্রিস্পের আদলে তৈরি হয়েছে হুবহু একই ধরনের প্যাকেট। বাইরে থেকে আসল মনে হলেও খুলতেই বেরিয়ে আসে ভিন্ন দৃশ্য। যেখানে থাকার কথা স্ট্রবেরি নুগাট ও বিস্কুটের সংমিশ্রণ, সেখানে মিলছে কাগজে মোড়ানো সন্দেশ ও চিনি মেশানো মুড়ি। শুকনো মুড়ি দেওয়া আর চিনি দেওয়া। স্ট্রবেরি আছে? স্ট্রবেরি পাই না। পর্যটন নগরীটিকে ঘিরে গড়ে উঠেছে শত শত চকলেট ও আচারের দোকান। বার্মিজ, চীনা, মালয়েশিয়ান সহ বিভিন্ন দেশের জনপ্রিয় চকলেট ও খাদ্যপণ্যের বাহারি প্রদর্শনী। তবে চকচকে এসব মোড়কের আড়ালে লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। দেখতে বিদেশি মনে হলেও এর বেশিরভাগই নকল পণ্য। যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। রাখাইন মার্কেট, 0 পয়েন্ট, মিস্ত্রিপাড়া সহ কুয়াকাটার মার্কেটগুলো ঘুরে দেখা যায় নকল পণ্যের রাজত্ব। বিদেশি ব্র্যান্ডের আদলে প্যাকেটজাত এসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আমদানিকৃত আসল পণ্য ভেবে কিনে প্রতারিত হচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। সুন্দর একটা প্যাকেট, এটা দেখে যে কোনো লোকের মন আকৃষ্ট হবে যে আমার বাচ্চার জন্য এটা কিনে নি। কিন্তু এটার ভিতরে যে কি আছে এটা তো আমরা না হয় খুললাম, কিন্তু অন্যান্য কেউ তো আর খুলবে না। এটা তো কোনো কোম্পানি না, এটা হলো আটবাজারে ক্যানভাস করে বেচবে এই জিনিস। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে এই ব্যবসা। আর মার্কেট অসাধু সিন্ডিকেটের দখলে থাকায় বিষয়টি জেনেও অনেক দোকানিকে এসব পণ্য রাখতে বাধ্য হতে হচ্ছে। আমাকে বলা হয়েছে যে এটার ভিতরে ফুডের চকলেট আছে, যে কোনো ফলের। তা
তার জন্য আমরা কিনে এনে বিক্রি করি। আমাদের যে ডিলার ওনাদেরকে আমরা সবসময় নিষেধ করতেছি, ওনারা শুনতেছেন, এখন কি করবো বলেন? মানে এইটা শিপন কাকায় দেয়, এইটা আপনার দেয় যে মহিবুল, তারপর এইটা দেয় সুমন কাকা, এইভাবে তারা 3-4 জন পাইকারি আছে। নকল এসব পণ্য ডিলার পরিচয়ে বাজারে সরবরাহের অভিযোগ স্বীকার করলেও উৎপাদনের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। বিক্রি সবাই করে, এখানে যারা আছে সব মহাজনের কাছেই আছে, কিন্তু আমার কাস্টমার বেশি, যে কারণে আমার নামটা বেশি। মানুষ অনেক সময় হয়তো অনেক খারাপ কাজ করে, যখন বোঝে তখন ওইটা ছাইড়ে দেয়, ঠিক আমিও ছাইড়ে দিছি। শুধু নকল চকলেটই নয়, কুয়াকাটার বাজার দখল করে রেখেছে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আচার চাটনিও। বার্মিজ আচার মনে করে অনেকেই কিনছেন এগুলো। পটুয়াখালী শহরের উকিলবাড়ি রোডে গিয়ে দেখা যায় সাইনবোর্ডহীন একটি টিন শেড ঘরের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার চাটনি, আচার ও চকলেট। কিন্তু বিএসটিআই অনুমোদন, ল্যাব টেস্ট, পরিবেশ সনদ কিংবা স্যানিটারি ছাড়পত্রের সনদ না থাকার কথা স্বীকার করেন SMS ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক নিজেই। মানুষ যদি কোনো কমপ্লেন করে থাকে আমার আচারের ভিতরে, এটাও আর কি মনে করেন আমি এটাও শুধরাবো। বিএসটিআই কর্তৃপক্ষ বলছেন লাইসেন্সবিহীন কোনো কারখানায় উৎপাদন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। আর অবৈধ কারখানা ও নকল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। এইসব পণ্য বাজারজাত করতে হলে অবশ্যই বিএসটিআই থেকে অনুমোদনপূর্বক বাজারজাত করতে হবে, আর যদি তা না করা হয় তাহলে এটা প্রশাসনের সহায়তায় বিএসটিআই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের আইনের যে সংশ্লিষ্ট ধারাগুলোতে তাদের আওতায় এনে আমরা জরিমানা এবং প্রয়োজনে আপনার কারাদণ্ডের বিষয়গুলো থাকবে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকাশ্যে নকল চকলেট বিক্রি ও জেলা শহরের মধ্যে অবৈধ কারখানা চললেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হয় অপরাধীদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন রাত 11টার সময়। দুনিয়া যেন দিন দিন নারীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ফেক আইডি, বিকৃত ছবি আর ইনবক্সে নোংরা প্রস্তাবের মতো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এর মধ্যে 2/3 তরুণী। গত 3 বছরে বরিশালে আত্মহননের পথ বেছে নিয়েছেন অন্তত 4 নারী। বিভাগের সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন 536টি মামলা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলাভিত্তিক বিশেষ সেলের মাধ্যমে আইনি ও মানসিক সহায়তা দেওয়ার কথা বলছে বিভাগীয় প্রশাসন। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পির রিপোর্টে। বাস্তব দুনিয়ার চেয়ে বর্তমান সময়ে নারীদের জন্য বেশি অনিরাপদ হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিনই নারীদের শিকার হতে হচ্ছে সাইবার বুলিংয়ের। ফেক আইডি খুলে ছবি বিকৃত করা, ইনবক্সে আপত্তিকর প্রস্তাব পাঠানো কিংবা মন্তব্যের ঘরে চরিত্র হননের মতো নোংরা খেলায় মেতে উঠেছে এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ। আমি ফেসবুকে একটা ছবি দিলাম, সেই ছবিটা কেউ নিয়ে গিয়ে অন্য একটা ফেক প্রোফাইল খুললো বা সেখান থেকে অন্য কাউকে মেসেজ দেওয়া হলো। আমাদের বাধ্য হয়ে আমাদের প্রোফাইল লক করে রাখতে হয় বা প্রাইভেসিটা অনলি ফ্রেন্ডসে দিয়ে রাখতে হয়। মেনশন করে বিভিন্ন নেম দিয়ে এন্ড বাজে কথা মন্তব্য করে আমাকে হ্যারাস করা হতো। অনলাইনে আমরা যখন অ্যাক্টিভ থাকি বিভিন্নভাবে আমাদের প্রতিনিয়তই হ্যারাস করা হয়। বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে সাইবার বুলিংয়ের শিকার হওয়া নারীদের 2/3 16 থেকে 25 বছর বয়সী। তবে এই ভার্চুয়াল অপরাধ ঠেকাতে বরিশালে নারীদের সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জাতীয় মহিলা সংস্থা। গ্লোবালাইজেশন বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এই প্রত্যেকটা যে নেগেটিভ বা অল্টারনেটিভ কিছু থেকে থাকে সেখান থেকে যেন আমি হার্মের শিকার না হই। নারীদের সাইবার সুরক্ষায় আইনি ও মানসিক সহায়তা দিতে জেলা ভিত্তিক বিশেষ সেল গঠনের কথা জানান বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। কেউ যদি এরকম হয় সে যাতে খারাপ দিকে না যায়, সে তার যে মানসিক ট্রমা থাকে সেই ট্রমা থেকে মুক্ত হতে পারে, সেজন্য স্কুল কলেজে যে সকল একজন করে শিক্ষককে আমরা ট্রেনিং করাবো। আদালত ও বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশনের তথ্য বলছে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন 536টি মামলা। আর গত 3 বছরে আত্মহত্যা করেছেন 4 নারী। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।
নানা সংকটে দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের কক্ষ দখল করে ব্যবহার করছেন প্রভাবশালীরা। রয়েছে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও। অন্যদিকে ভাঙনে বিলীন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পাঠদান চলছে অস্থায়ী ঘরে। চরম অনিশ্চয়তায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। নাসিরউদ্দিন রিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। শ্রেণীকক্ষে পাঠদানের সরঞ্জামের পরিবর্তে রাখা বিছানা, দিনরাত চলে আড্ডা। নিচতলার কক্ষগুলো ব্যবহার হচ্ছে মাছ ধরার জাল রাখার গোডাউন হিসাবে। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার তজুমউদ্দিনের পশ্চিম রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল করে এমন কাজ করার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার চর মোজাম্মেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে রাখা টিভি, ফ্রিজ, বসবাস করছেন কয়েকজন। আমাদের থাকার ব্যবস্থা নাই, তারপর আমরা এর আগে আমাদের চেয়ারম্যানকে বলছে যে এটা তো খালি করে রয়েছে, তাহলে আপনারা এখানে থাকেন। আমাদের সভাপতির মাধ্যমে বিভিন্নভাবে আমরা একটা রুম নিয়ে মোটামুটি এখানে বসবাস করতেছি। সরে যেহেতু অ্যাকোমোডেশনের অভাবে কোনো নাই, কয়দিন আগে আমাদের ডিসি স্যারের সাথে এটা মিটিং হয়েছে। মেঘনার মধ্যবর্তী নাগরপাটোয়ারির চরের পূর্ব বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, একজন শিক্ষক থাকলেও নিয়মিত হয় না পাঠদান। দত্তরিয়া আর আপনার যে শিক্ষক একজন আমরা দেখি, এরপর আর আমরা কেউ দেখি না। শিক্ষক না থাকলে তো এখানে আর ছাত্রছাত্রী আসার কোনো দরকারে নাই। এদিকে নদী ভাঙনে বিলীন মোহাম্মদ ভেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯ নম্বর চর জহিরুদ্দিন রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে খুপরির মতো দুটি টিনের ঘরে। অন্যদিকে ঝড়ে বিধ্বস্ত চর জহিরুদ্দিন মরিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামমাত্র কার্যক্রম চলছে পাশের একটি মক্তবের ঘরে। প্রায় ৭০-৭৫ জনের মতো কলাপন আছে, একজন শিক্ষক তো সম্ভব না। চর মোজাম্মেল ও চর জহিরুদ্দিনে মোট 10টি প্রাথমিক বিদ্যালয়ের 59টি পদের বিপরীতে আছেন 29 জন শিক্ষক, শূন্য পদ 30টি। বিদ্যালয়ে শিক্ষক সংকট সবচেয়ে তীব্র ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিদ্যালয়ের অবকাঠামো। ছোট্ট একটা টিনের ঘরে এই শিক্ষার্থীদের এই তীব্র গরমে কোনো বিদ্যুৎ বা সোলার সিস্টেম না থাকার কারণে তীব্র গরমে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে শ্রেণীকক্ষ দখলের বিষয়টি লিখিতভাবে জানানো হলো 2 মাসও নেওয়া হয়নি ব্যবস্থা। সংকট দূর করার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এটার ব্যাপারে আসলে আপনার কাছেই শুনলাম যে যেহেতু এটা দুর্গম এলাকা এবং 2টি ভবন রয়েছে, আপনি যেটা বলেন ওখানে ছাত্রছাত্রীও কম। এখন যদি কোনো ভবনে এরকম অবৈধ দখল বা অন্য কেউ এটা ব্যবহার করে থাকে, আমরা এটা আমাদের শিক্ষক স্থানীয় ম্যানেজিং কমিটির সাথেও আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমাদের চরাঞ্চলে 2-1টা স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়, আমরা তাৎক্ষণিকভাবে সংযুক্তি দিয়েছি। আমাদের নতুন নিয়োগের কার্যক্রম চলমান আছে, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে। যখন আমরা সরকার তাদেরকে নিয়োগ দেবে, আমরা চাইবো যে চরাঞ্চলের স্কুলের শূন্য পদগুলো যাতে আমরা দ্রুত পূরণ করতে পারি। ভোলার দুর্গম চরাঞ্চলে 49টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৮৫২১ জন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের খবর। ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ দফতর জানায়, আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, সুইজারল্যান্ডের বৈঠকে হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এই প্রেক্ষাপটেই 2 মাসের জন্য দেশটির তেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগে 2 দেশের শান্তি চুক্তির পরপরই বিশ্ববাজারে জ্বালানির দাম কমে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা প্রথম দিনই বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ গঠনে সম্মত হয়েছে উভয় পক্ষ। দীর্ঘ 12 ঘন্টার দেন দরবার, ট্রাম্পের হুমকি আর ইরানের দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের লুসার্নে শেষ হয়েছে ওয়াশিংটন তেহরান প্রথম দফার আলোচনা। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে উভয় পক্ষ সম্মত হয়েছে। পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথাও জানায় মধ্যস্থতাকারী দেশগুলো। লেক লুসার্ন সম্মেলন নাম দেয়া এই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় লেবাননের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী ইস্যু। ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধের বিষয় তদারকিতে বিশেষ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলাদা কারিগরি দল কাজ করবে বলেও জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনায় অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, বৈঠকে লেবানন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জ্বালানি রফতানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল, অবরোধ প্রত্যাহার, কিছু জব্দ সম্পদ ছাড় এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে লেবানন ইস্যুতে ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার ওপর পুরো সমঝোতার মূল পরীক্ষা নির্ভর করছে বলেও জানান আরাকচি। সুইজারল্যান্ডে নিজেদের কূটনৈতিক দলের কাজ আপাতত শেষ হওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এখন কারিগরি দলগুলো কাজ চালিয়ে যাবে। এর আগে আলোচনা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বৈঠক থেকে উঠে যায় ইরানি প্রতিনিধি দল। একই সঙ্গে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরান ইস্যুতে ইটালির অবস্থান নিয়ে আবারও কড়া ভাষায় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও ইটালি ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ওয়াশিংটনের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো ও ইটালির নিরাপত্তার যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন ব্যয় করেছে, কিন্তু ইরানের গুরুতর পারমাণবিক হুমকি মোকাবেলায় সময় ইটালি যুক্ত হতে চায়নি, কিন্তু যুক্তরাষ্ট্র নয়। বিশ্বের নিরাপত্তা প্রশ্নেও রোম পাশে দাঁড়াননি বলে দাবি করে এটা মোটেও ভালো নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের সমালোচনার জবাবে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবার পরামর্শ দেন। তীব্র অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসার মাত্র 2 বছরের মাথায় নানা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিয়ে বিদায় তাকে নিতেই হলো। স্টারমারের এই নাটকীয় পদত্যাগের পর ডাউনিং স্ট্রিটের পরিবর্তে উত্তরসূরি এবং যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম। গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নীতিগত ভুল ও সংকটে জর্জরিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Thank you very much. নির্বাচনী প্রতিশ্রুতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে না পারা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা আর জনসেবা খাতের সংস্কারে স্থবিরতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় ধস নামে স্টারমারের। এর ওপর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বিতর্কিত বন্ধু পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেন তিনি। সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথিপত্র ফাঁসের পর স্টারমারের রাজনৈতিক ভাবমূর্তি ধুলোয় মিশে যায়, যা তার পদত্যাগকে অনিবার্য করে তোলে।
স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম। 1970 সালে লিভারপুলে জন্ম নেয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী মাত্র 15 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। 2001 সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের সংস্কৃতি ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরানো হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে অরূপ রায়কে, যদিও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মমতা অনুসারীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশন শেষ হতেই নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন 60 জন বিধায়ক এবং কলকাতার প্রায় 70 জন সাবেক কাউন্সিলর। কলকাতার গণমাধ্যমেমের দাবি, বৈঠক থেকেই ঘোষণা করা হয় 30 সদস্যের নতুন কমিটি। দলের চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে, সহসভাপতি করা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে। সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম। তবে নাম নেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহীদের দাবি, তারাই আসল তৃণমূল। তাদের যুক্তি, দলের গঠনতন্ত্রের 20 নম্বর ধারা অনুযায়ী 3 বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা, কিন্তু 2022 সালের পর সেই বৈঠক হয়নি। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে মমতা শিবির এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে না। দলটির মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে জানান, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। বিদ্রোহীদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। এই ভাঙনের সূত্রপাত হয় বিধানসভায় সইকাণ্ড ঘিরে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আনেন ঋতব্রত এবং সন্দীপন সাহা। এরপর 58 বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হন। এরপর থেকেই তৃণমূলের ভেতরে বিদ্রোহ আর থামেনি। বিধানসভা থেকে সংগঠন, সংগঠন থেকে সংসদীয় দল, একটির পর একটি স্তরে ভাঙন স্পষ্ট হতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। এবার দেশের বাইরের, এবার খেলার খবর। নকআউট পর্ব নিশ্চিতের মিশনে মাঠে নামছে ফ্রান্স। গ্রুপ আইতে ফরাসিদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরাক। সামর্থ্য পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ইরাকের রাউন্ড অফ 32 এর আশা বাঁচিয়ে রাখার ম্যাচ নিয়ে বেশ সতর্ক লেইস ব্লক কোচের দিদিয়ের দেশম। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 3টায়। ইরাকের মতো একই স্বপ্ন নিয়ে টেবিল টপার নরওয়ের মুখোমুখি হবে সেনেগাল। নিউ জার্সি স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে ভোর 6টায়। এক গ্রুপের 4 দলের 4 রকম গল্প। কেউ নকআউটের টিকিট হাতে নিতে চায়, কারো আবার টিকে থাকার শেষ লড়াই। বিশ্বকাপের গ্রুপ আইতে অপেক্ষা করছে এমনই 2টি ম্যাচের, যার পরেই বদলে যেতে পারে পুরো সমীকরণ। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে আর্লিং হল্যান্ডের নরওয়ে। তবে ইরাক আর সেনেগালও জানে হোঁচট খেলেই বিদায়ের ঘণ্টা বেজে যাবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ ইরাক। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে চাপে পড়েও বিরতির পর দুর্দান্ত নৈপুণ্য দেখায় ফ্রান্স। জোড়া গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন অধিনায়ক এমবাপ্পে। টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার। এ ম্যাচে কোচ দিদিয়ের দেশম বড় পরিবর্তনের পথে হাঁটছেন না। তবে নকআউটের আগে এ ম্যাচে ব্র্যাডলি বারকোলা, মার্কোস থুরাম, এনগোলো কন্তদের মতো বেঞ্চের কয়েকজনকে পরীক্ষা করে নিতে পারেন ফরাসি বস। কিন্তু আক্রমণে মূল ভরসা ঠিকই থাকবেন এমবাপ্পে, দেমবেলে, অলিস। ইরাকের সামনে সমীকরণটা কঠিন। 1986 সালের পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচই নরওয়ের কাছে বড় হারে বেশ চাপে তারা। এ ম্যাচ হারলে বিদায় নিশ্চিত। তাই ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করবে মধ্যপ্রাচ্যের দেশটি। ফেভারিট হলেও তাই ফরাসিরাও বেশ সতর্ক। একই গ্রুপে ভোরের ম্যাচে মুখোমুখি নরওয়ে ও সেনেগাল। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে বড় জয় গ্রুপের শীর্ষে নরওয়েজিয়ানরা। 2 গোল করে বিশ্বকাপে প্রথমবারের মতো গোলের স্বাদ পান আর্লিং হল্যান্ড। এ ম্যাচ জিতলে রাউন্ড অফ 32 প্রায় নিশ্চিত তাদের।
কিন্তু সেনেগালের জন্য ম্যাচটা বাঁচা মরার। ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচের ফলাফল পক্ষে না আসলে বিদায়ের দ্বার প্রান্তে চলে যাবে আফ্রিকার অন্যতম সেরা দলটা। তাই কঠিন হলো সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইল সারদের মতো অভিজ্ঞরা নরওয়ের বড় পরীক্ষাই নেবে। তামিম হোসেন, সময় সংবাদ। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। মেসির গোলে আকাশে নীল উৎসব, ক্লোজ অ্যাট টোপকে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খুদে জাদুকর। অস্ট্রিয়ার বিপক্ষে 1-0 ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা। 4 দিনের সফরে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট ও টহল, নাশকতা ঠেকাতেই পদক্ষেপ। এই ছিল রাত 11টার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাস সময় নিয়ে ফিরব কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।